আসসালামু আলাইকুম। আজকে বিশেষ স্বাগত জানাচ্ছি। আমি উমেশ রয়া। বিশ্বের আধুনিক যুদ্ধ আর শুধু ভূমি, জল বা আকাশে সীমাবদ্ধ নয়। এখন যুদ্ধের ময়দান ছড়িয়ে পড়েছে মহাশূন্যেও। মার্কিন সামরিক বাহিনীর নতুন শাখা স্পেস ফোর্স সাম্প্রতিক সময়ে ইরান ও ভেনেজুয়েলায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের ক্ষমতা দেখিয়েছে। গত বছরের জুনে ইরানের পরমাণু স্থাপনায় চালানো অপারেশন মিডনাইট হ্যামার এবং চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলায় সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের অপারেশন অ্যাবসলিউট রিজলভে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই দুই অভিযানে স্পেস ফোর্সের ভূমিকা ছিল মাটির সেনাবাহিনীর জন্য অদৃশ্য সহায়ক হিসেবে। তার মহাকাশে থাকা স্যাটেলাইট ও জিপিএস ডাটার মাধ্যমে সেনাদের নির্ভুল তথ্য দিয়েছে, শত্রুপক্ষ যাতে যোগাযোগে বিঘ্ন ঘটাতে না পারে তার উপর নজর রেখেছে। ইরান অভিযানে মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইরানের পাল্টা আক্রমণ শনাক্ত করা হয়েছিল মহাকাশ ভিত্তিক সেন্সর নেটওয়ার্ক দিয়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সতর্কতার সংকেত সেনাদের কাছে পৌঁছে যায়, যা যুদ্ধক্ষেত্রে জীবন রক্ষা এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। স্পেস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গ্রেগরি গ্যাগন বলেন, বর্তমান সময়ে মার্কিন সামরিক শক্তির প্রতিটি পদক্ষেপে মহাকাশ ভিত্তিক সহায়তা অপরিহার্য। তিনি এটিকে অদৃশ্য ফ্রন্ট লাইন বলে অভিহিত করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, এই সাফল্য আত্মতুষ্টির কোনো কারণ নেই। ইরান বা ভেনেজুয়েলার মতো দেশের বিরুদ্ধে জয় পাওয়া সহজ হলেও চীন বা রাশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা সম্পূর্ণ ভিন্ন। চীনের অ্যারোস্পেস ফোর্সে প্রায় 40,000 সদস্য আছে, যেখানে মার্কিন স্পেস ফোর্সে মাত্র 15,000। এছাড়া চীন মহাকাশে এমন প্রযুক্তি ও স্যাটেলাইট মোতায়েন করেছে যা মার্কিন সম্পদকে সরাসরি চ্যালেঞ্জ করতে সক্ষম। বর্তমানে মার্কিন স্পেস ফোর্স নতুন প্রযুক্তির স্যাটেলাইট ও উন্নত রাডার স্থাপন করেছে। কক্ষপথের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নতুন চালনাযোগ্য স্যাটেলাইট পরীক্ষা করছে। জেনারেল গ্যাগন স্পষ্ট করে বলেছেন, বর্তমানের স্পেস ফোর্স দিয়ে ভবিষ্যতের বড় কোনো যুদ্ধ জয় করা সম্ভব নয়। একটি শক্তিশালী এবং আধুনিক স্পেস ফোর্স গড়ে তুলতে আরও বেশি সদস্য নিয়োগ এবং পর্যাপ্ত তহবিলের কোনো বিকল্প নেই। স্পেস ফোর্স সত্যিই শক্তিশালী হচ্ছে। তারা শুধু অস্ত্র নয়, এটি বাস্তব সময়ে তথ্য ও নজরদারি সরবরাহের মাধ্যমে যুদ্ধে সহায়তা করছে। মহাশূন্যে আধিপত্য বজায় রাখা এখন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এই শক্তি যদি নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহার হয় এবং কেবল আধিপত্য ও ক্ষমতার হাতিয়ার হিসেবে সীমিত থাকে, তবে তা ভয়ঙ্কর হতে পারে। যুদ্ধের নেপথ্যে এখন মহাশূন্য, এবং এটি কেবল ভবিষ্যতের বড় সংঘাতেই বাস্তবে প্রমাণ পাবে। 4 বছরের যুদ্ধ ইউক্রেনকে ভয়াবহ মানবিক সংকটে ফেলেছে। কিয়েভ এখন এমন এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে, যেখানে জন্মহার কমছে, লাখ লাখ মানুষ মারা গেছে বা দেশ ছেড়ে পালিয়েছে, এবং যুদ্ধের কারণে নতুন সন্তান নেওয়ার পরিকল্পনা স্থগিত করা হচ্ছে। ফলে ইউক্রেন বিশ্বের অন্যতম বড় জনসংখ্যাগত সংকটের মুখোমুখি হয়ে পড়েছে। সিএনএনের খবরে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 1 কোটি মানুষ কমেছে। এদের মধ্যে অনেকে মারা গেছে, দেশ ছেড়ে গেছে বা রাশিয়ার দখলকৃত এলাকায় বসবাস করছে। দেশের গবেষক এল্লা লিভানোভা এই পরিস্থিতি মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন। যুদ্ধের আগে সন্তান নেওয়ার পরিকল্পনা করা ইউক্রেনীয় নারী ওলেনা ভিলোজেরস্কা ও তার স্বামীও সেনাবাহিনীতে যোগ দেন। ফিরে আসার পর চিকিৎসকরা জানান, যুদ্ধের কারণে ওলেনার প্রজনন ক্ষমতা প্রায় নেই বললেই চলে। প্রজনন বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের চাপের কারণে নারী ও পুরুষ উভয়ের প্রজনন ক্ষমতা কমছে। আরো দুঃখজনক বিষয়, বহু সেনা নিহত হওয়ার ফলে দেশে বিধবা এবং এতিমের সংখ্যা বেড়েছে। উদাহরণ হিসেবে ইরিনা ইভানোভা এবং তার স্বামী পাভলো ইভানোভের কাহিনী। পাভলো যুদ্ধের ময়দানে নিহত হন, কিন্তু ইরিনা পরে এক কন্যা সন্তান জন্ম দেন এবং স্বামীর নাম ইউস্তিনা রাখেন। তিনি বলেন, আমি একসঙ্গে সবচেয়ে বড় সুখ আর সবচেয়ে বড় কষ্ট অনুভব করছি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থার হিসেবে, যুদ্ধ শুরুর পর থেকে 1 লাখ থেকে 1,40,000 ইউক্রেনীয় নিহত হয়েছেন। দেশটিতে প্রায় 59,000 শিশু বাবা-মা ছাড়া বড় হচ্ছে। জন্মহার এখন একের নিচে নেমে গেছে। পাশাপাশি প্রায় 60 লাখ মানুষ বিদেশে শরণার্থী হিসেবে বসবাস করছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তারা দেশে ফিরে আসবে না বলে আশঙ্কা রয়েছে। এতে দেশটির দক্ষ জনশক্তিও ক্রমশ হারাচ্ছে। শুধু মানবিক সংকট নয়, ইউক্রেন এখন জ্বালানি সংকটেও ভুগছে। কিয়েভ অভিযোগ করেছে, হাঙ্গেরি ও স্লোভাকিয়া তাদের উপর চাপ প্রয়োগ করছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিচ্ছে। ইউক্রেন বলছে, এই ধরনের আলটিমেটাম মস্কোর দিকে দেওয়াই উচিত, তাদের দিকে নয়। এদিকে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। কিয়েভ, ওডেসা ও অন্যান্য অঞ্চলে হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন।
পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং 24 জন আহত হয়েছেন। একই সঙ্গে রাশিয়ার প্রত্যন্ত উদমর্তী অঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় হামলার দাবি করেছে ইউক্রেন। যুদ্ধের এই ভয়াবহ বাস্তবতায় ইউক্রেনের মানুষ শুধুই শারীরিক ক্ষতির মধ্যে নয়, তারা মানসিক ও সামাজিক সংকটের মধ্যেও রয়েছে। বিধবা ও এতিমের সংখ্যা বৃদ্ধি, জনসংখ্যার পতন এবং বিদেশে শরণার্থী হয়ে থাকা নাগরিকরা ইউক্রেনকে একটি বিধ্বস্ত ও মানবিক বিপর্যয়ের দেশে রূপ দিয়েছে, যা বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। মেক্সিকোর অপরাধ জগতের ইতিহাসে যাদের নাম দীর্ঘকাল ধরে ভয়ের প্রতীক হয়ে রয়েছে, তাদের মধ্যে নেমেসিও অসিগুয়েরাস জাপাতেস বা এল ম্যানচো বিশেষভাবে উল্লেখযোগ্য। মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড এই মাদক সম্রাট জালিস্কো অঙ্গরাজ্যের তাপালোপাস শহরে এক সেনা অভিযানে নিহত হয়েছেন। রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার সময় তার সমর্থক এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ ঘটে এবং গুরুতর আহত অবস্থায় এল মেনচো মারা যান। মিচুয়াখানের এক সাধারণ গ্রামীণ শিকড় থেকে উঠে এলেন এল মেনচো। তার উচ্চাকাঙ্ক্ষা, নিষ্ঠুরতা এবং নির্মমতার কারণে তিনি আধুনিক মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক ও শক্তিশালী অপরাধী চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেল এর শীর্ষে পৌঁছান। এই হত্যাকে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র দুই দেশই বড় বিজয় হিসেবে ঘোষণা করেছে। মার্কিন গোয়েন্দা তথ্য ব্যবহার করে তার অবস্থান চিহ্নিত করা হয়, যা দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত সহযোগিতার নতুন মাত্রা যোগ করেছে। সামরিকভাবে এটি মেক্সিকোর জন্য বড় সাফল্য, কারণ এর ফলে অন্তত সাময়িকভাবে তার কার্টেল দুর্বল হয়ে পড়বে। এল ম্যানচোর মৃত্যুর প্রতিক্রিয়া মুহূর্তেই ছড়িয়ে পড়ে। গুয়েরেরো থেকে তামাউলিপাস পর্যন্ত অন্তত 8টি রাজ্যে সড়ক অবরোধ এবং সহিংসতা দেখা দিয়েছে। গুয়াদালা জেলার বিপণী বিতানগুলোতে মুখোশধারী বন্দুকধারীরাও আগুন ধরিয়ে দিয়েছে এবং পর্যটকরা নিরাপদ আশ্রয়ে আটকা পড়েছেন। রাস্তায় গাড়ি পোড়ানো এবং ব্যারিকেড তৈরি করা ম্যানচোর প্রতি আনুগত্য এবং ক্রোধের প্রকাশ। পরিস্থিতির উন্নতি বা অবনতির দিক আগামী কয়েকদিনে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম স্পষ্ট করবে। ম্যানচোর মতো প্রভাবশালী নেতা থাকলেও এই ধরনের কার্টেল শীঘ্রই নতুন নেতার নেতৃত্বে পুনরায় শক্তিশালী হয়ে ওঠে। তবুও তার মৃত্যু মেক্সিকোর মাদক চক্রের উপর বড় ধাক্কা। 1966 সালে মিচোয়াকান রাজ্যের এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়া এল মেনচো 1980-এর দশকে নিজ রাজ্যে মারিজুয়ানা চাষের মাধ্যমে অপরাধ জগতে প্রবেশ করেছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। ক্যালিফোর্নিয়ার কয়েক বছর কারাগারে থাকার পর 30 বছর বয়সে মেক্সিকোতে ফিরে প্রথমে পুলিশে চাকরি করেন। পরে মাদক জগতে পুরোপুরি জড়িয়ে পড়েন। তিনি মাদক সংগঠন মিলেনিও কার্টেল এ নিজের কৌশল এবং নিষ্ঠুরতার প্রমাণ দেখান। পরে সেই চক্র ভেঙে যাওয়ার পর নিজের কার্টেল সিজেএনজি গড়ে তোলেন, যা মূলত সিনালোয়া কার্টেল এর পতনের সুযোগে শক্তিশালী হয়। মাদক সম্রাট এল চাপো এবং এল মাওর পতনের পর ফেন্টানিল ও অন্যান্য মাদক বাজারে একচ্ছত্র অধিপতি হন এল মেনচো। যুক্তরাষ্ট্রে কোকেন, মেথামফেটামিন এবং ফেন্টানাইল পাচারের পাশাপাশি খুন, তোলাবাজি ও মানব পাচারের মতো অভিযোগের কারণে তাকে মোস্ট ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছিল। $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়েছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের গোয়েন্দা তাকে খুঁজেছিল। মার্কিন গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে মেক্সিকোর সামরিক বাহিনী অভিযান চালায় এবং এল ম্যানচো সহ 4 সদস্য নিহত হন। রাজনৈতিকভাবে এই অভিযান মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সরকারের বড় বিজয়। তবে এল মেনচো না থাকলেও তার স্থলাভিষিক্ত হওয়ার মতো দক্ষ নেতা রয়েছেন। তাই মেক্সিকোর রাজপথে সহিংসতা দ্রুত কমবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ম্যানচো হত্যার প্রভাব সুদূর প্রসারী হতে পারে এবং পরিস্থিতি আরো অস্থির হয়ে উঠতে পারে। আজকের বিশ্ব এখানে শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।